যে এই সালাউদ্দিন রয়ের পায়ে ধরে 7 বছর ভারতে থেকেছে, শিলংয়ে থেকেছে। তিনি সেটা প্রকাশ্যে এসে বলেছেন যে মিস্টার সালাউদ্দিন, আপনি কি রয়ের পা ধরে শিলংয়ে থাকেন নাই, যে আমাকে বাংলাদেশে, তাকে যেন বাংলাদেশে পাঠানো না হয়। আমাকে তিনি বলেছিলেন যে আমাকে বাংলাদেশে পাঠালে র্যাব গুলি করে মেরে ফেলবে। রয়ের পা ধরে এই আজকের মুসলেকা শিলং সালাউদ্দিন সেখানে থেকেছে। এটা সুবীর ভৌমিকতে স্পষ্ট, বারবার তার ভিডিও আপনি দেখতে পারেন। এই একটা খবর। আর একটা মজার খবর হচ্ছে যে জামাতের সাথে রয়ের প্রধানের গোপন বৈঠক হয়েছে। এটাও মোটামুটি বাজারে চাওর হয়ে আছে। তো দাল মে কুছ তো কালা হায়, পর্দার পিছে চলিকে পিছে। আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে টানা 2 দিন বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত, ওই যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। প্রশ্ন হলো, এই যে ভারত আমেরিকা কি হাত মিলালো, কি প্রভাব পড়বে বাংলাদেশে? ফরিদ ভাই যদি একটু ব্যাখ্যা করেন, আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে অ্যাঙ্গেল গুলো। জি জি, ধন্যবাদ আপনাকে আবারও এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। শুনেন, 25 সালের প্রথম দিকে, 2025-এর প্রথম দিকে আমি বললাম যে এখন যত কিছুই আপনারা দেখেন না কেন, এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের সাথে আমেরিকার সম্পর্ক আবারও গভীর হবে এবং আগের চাইতে গভীর হবে। এটা বলার কারণে অনেকে হাসাহাসি, কিন্তু এগুলো হিসাব, এগুলো একেবারেই সাধারণ হিসাব। তার কারণ কি? কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বৃহত্তর একটি দল, অনেক বড় সংগঠন। ছাত্রলীগ একটি বড় সংগঠন। এটাকে আপনি নিষিদ্ধ করে বেশি দিন রাখতে পারবেন না, কারণ এই সংগঠনকে তো আপনি সন্ত্রাসী সংগঠন আল কায়েদা বা হিজবুল্লাহ এদের মতো নিষিদ্ধ করতে পারবেন না, এই সুযোগ নাই, কারণ তাদের সেই রেকর্ড নাই। এটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটাকে আপনি কতদিন নিষিদ্ধ করে রাখবেন? নাম্বার 1। নাম্বার 2, তারেক রহমানকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এই 140 থেকে 50 কোটি ভোক্তার দেশ, 140 থেকে 50 কোটি মানুষের দেশ, ভারতের মতো এত বড় একটা দেশের সাথে বাণিজ্য সম্পর্ক নষ্ট করবে আমেরিকা? প্রশ্নই আসে না। কারণ যদি এইখানে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ রাখে, যত খারাপ করবে, ভারত ধীরে 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 চায়নার দিকে যাবে। বক্তব্য পরিষ্কার। আবার চায়না যদি বেশি ধাক্কাধাক্কি করে, তাহলে ভারত আমেরিকার দিকে চলে যাবে। এখানে একটা ব্যালেন্স আনবে। ব্যালেন্স আনার জন্যই কিন্তু চায়নার সাথে যে ভারতের এত বিরোধ, এই ভারত কিন্তু এখনো কিন্তু চায়না অনেক বড় পার্টনার এই ব্যবসায়িক ভাবে। চায়নার সাথে তার ভারত ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যবসা করতেছে দুই দেশ। তাহলে চায়নার সাথে যদি ভারতের অলিখিত হলেও শত্রু রাষ্ট্র হচ্ছে চায়না, সে চায়নার সাথে যদি ভারত সম্পর্ক রাখে, তাহলে আমেরিকার সাথে রাখবে না? আবার আমেরিকা, সে তো ব্যবসা, আমেরিকা তো পুঁজিবাদী রাষ্ট্র, ব্যবসা তার জন্য দরকার। তাহলে সে কি চাইবে যে রাশিয়ার ভারত কেন্দ্রিক, রাশিয়ার চায়না কেন্দ্রিক হয়ে থাকুক ভারত? এত বড় মার্কেট, এত বড় দেশ, সুযোগ হাতছাড়া হয়ে যাবে আমেরিকার কাছ থেকে? আমেরিকা তা চাইবে না। এখানে 2-2 4। তাহলে আমেরিকা কি করবে? ভারতের মার্কেটটা চাইবে। সোজা কথা। 2টা কারণে চাইবে। একটা হলো তার নিজের দেশের ব্যবসার জন্য, আরেকটা হলো ভারত যাতে চায়না মুখী না হয় সেই কারণ। আরেকটা কারণ হচ্ছে যে চায়না যাতে এককভাবে ব্যবসা না করতে পারে ভারতে, তার জন্য এখানে আমেরিকা অবশ্যই আসবে, সম্পর্ক স্থাপন করবে। আর আমেরিকার সাথে যখন ভারতের সম্পর্ক স্থাপন হবে, পুনঃস্থাপন হবে, তখন সঙ্গত কারণেই ভারত শেখ হাসিনা প্রসঙ্গ আনবে। সোজা হিসাব। তখন আমেরিকাকে বলবে ভারত যে দিল্লির চোখে যেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে এবং বাংলাদেশকে দেখা হয়, যেটা রাশিয়া বহু আগে বলে ফেলেছে। রাশিয়াকে যখন প্রশ্ন করা হলো যে বাংলাদেশ সম্পর্কে তাদের প্রতিক্রিয়া কি, 2019 নাকি 20 সালে এই ধরনের কথা হয়েছিল, তখন রাশিয়া কি বলেছিল? যে আমরা ভারতের চোখে, দিল্লির চোখে বাংলাদেশকে দেখি। অত পরিষ্কার। তো এখনো তো আমেরিকার দশা তাই হবে, তাকে দিল্লির চোখে বাংলাদেশকে দেখতে হবে। আমেরিকার যা করার, যে সর্বনাশ বাংলাদেশে করার, তা করে ফেলেছে। চুক্তি তারা করে ফেলেছে, আপনি তো এই চুক্তি বাতিল করতে পারবেন না। আর এই চুক্তি যদি আওয়ামী লীগ সরকার ধরেন ক্ষমতায় আনলো, আওয়ামী লীগকে বসাইলো, আওয়ামী লীগ এই চুক্তি বাতিল করলো না, কি করতে পারবে এরা? কারণ চুক্তি তো সাইন তো জামাত করে এসেছে, সাইন তো আমার ভাবির পোলারা করে এসেছে, সাইন তো এনজিও গ্রাম সরকার, আদম ব্যাপারী সরকার করে এসেছে, সাইন তো জামাত বিএনপি সবাই করেছে। আপনি তো তখন আওয়ামী লীগকে দুষতে পারবেন না। যা করার তা আমেরিকা করে ফেলেছে। তাদের এইখানে শেখ হাসিনার রিজিম উল্টানোর কথা ছিল, তারা উল্টিয়েছে।
এখন আবার যদি বসিয়ে দেয়, শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার পুনর্স্থাপন হলে এই চুক্তি তো বাতিল করবে না, মনে করেন করবে না, ধরে নিলাম যদি করার সম্ভাবনা আছে, কিন্তু ধরে নিলাম ক্ষমতার সাথে তারা করবে না, কেউ কিছু করতে পারবে না। তো আমেরিকার সঙ্গত কারণে এখন ভারতের সাথে তারা একটা বোঝাপড়ার মধ্যে থাকবে, গিভ অ্যান্ড টেকের মধ্যে থাকবে। তো এটা পরিষ্কার, গিভ অ্যান্ড টেকের মধ্যে গেলে নিঃসন্দেহে আওয়ামী লীগের ব্যাপারে অবশ্যই ভারত কথা বলবে। বাংলাদেশ এক পৃথিবীতে একমাত্র রাশিয়া আর ভারত এরা কখনো বন্ধুর সাথে বেইমানি করে নাই। আপনি দেখেন রাশিয়ার যারা বন্ধু সবসময় তার পাশে থেকেছে, ভারতও যাকে বন্ধু মনে করে সবসময় তার পাশে থেকেছে। এই যে রাশিয়ার ব্যাপারে ভারতকে এত প্রেশার দিল আমেরিকা, কত রকম প্রেশার দিল, শেষ মুহূর্তে তেলচোরা পার্টি লাগাই দিল, যখন কোনো আন্দোলন কোলাইলো না, যখন অখিলেশ যাদব, তৃণমূল, তারপর কংগ্রেস এদের দিয়ে কিছুই করতে পারলো না, পাঞ্জাবের কৃষকদের দিয়ে আন্দোলন করে কাজ করাইতে পারলো না, মুসলমানদের দিয়ে কিছু করাইতে পারলো না, তারপরে তেলচোরা পার্টি নামাই দিল কয়েকদিন আগে, তাও কাজ হইলো না, বুমেরাং হয়ে গেল। এখন কি করবে? তাদের আলোচনার মাঝখানে আসতেই হবে। তখন সঙ্গত কারণেই বাংলাদেশ নিয়ে কথা উঠবে। ভারত যেহেতু পরীক্ষিত বন্ধু, বাংলাদেশেরও পরীক্ষিত বন্ধু, আওয়ামী লীগেরও পরীক্ষিত বন্ধু, তো সঙ্গত কারণেই বোঝাই যাচ্ছে তার স্বার্থে কাজ করবে। যেমন রাশিয়া ভারতের পক্ষে কাজ করেছে, ভারত ও রাশিয়ার পক্ষে এত চাপ দেওয়ার পরেও রাশিয়ার বিরুদ্ধে টু শব্দটি একটা বাক্য তারা কোনোদিন ব্যবহার করে না আজ পর্যন্ত। অনেক ঝুঁকি নিয়েছে, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে, তাকে অতিথি হিসেবে রাখার কারণে বাংলাদেশ থেকে যেই ধরনের বাজে কথা ভারতের সম্পর্কে, ভারত সম্পর্কে বলা হয়েছে, তারপরে ভারত চুপ, কারণ তারা বন্ধুকে রক্ষার্থে যা যা করতে হয় তারা তা করবে এবং করতেছে, যেমন রাশিয়া করে। তো এখন ভারত বাংলাদেশ প্রসঙ্গে আমেরিকাকে একটা সমঝোতার মধ্যে আসবে, সেটা অনেক কিছুই করতে পারে। সেটা হতে পারে আওয়ামী লীগের উপর নিষিদ্ধতা তুলে নেওয়া, শেখ হাসিনাকে গতানুগতিক রাজনীতি করতে দেওয়া, অথবা সরাসরি আন্দোলন, আবার নতুন কোন আন্দোলন, নতুন কোন জেনজি আন্দোলনও ঘটে যেতে পারে, অথবা বাংলাদেশে এই মুহূর্তে একটা স্যাবোটাজ ঘটিয়ে সামরিক সরকার এনে আবার একটা মধ্যবর্তী নির্বাচন আসতে পারে, বহুবিধ কিছু করতে পারে, আমরা এখনো জানি না। ওই যে বললেন যে সার্জিও গোর আসার পরেই তারপরে দেখলাম রয়ের প্রধান আসলো, রয়ের প্রধান আসা এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, এবং তারপরেই দেখলাম যে এই যে জঙ্গি ঠঙ্গি ধরা শুরু করে দিয়েছে, শুনলাম আলোচনা শুরু করেছে, বাংলাদেশে জঙ্গিবাদ আছে। ভাই একটু আরেকটা ইনফরমেশন দেই, আপনার কাছে অবশ্যই ব্যাপারে ইনফরমেশন আছে, আমি যা স্মরণ করিয়ে দিচ্ছি সেটা হলো মার্কিন দূত সার্জিও গোর এবং অজিত দোভালের মধ্যে যে বিষয়গুলো নিয়ে কথা, তার মধ্যে একটা অন্যতম বিষয় ছিল দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ইস্যু। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ইস্যুতে আমেরিকা এবং ভারত এক পরস্পর হাত মিলিয়েছে, অনেকটা তারা একমত হয়ে গেছে যে এই অঞ্চলের নিরাপত্তা ইস্যুটা তারা দেখবে মানে ভারত দেখবে। যদি ভারত এইভাবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ইস্যুটা ভারতই দেখে, তাহলে তো সেই যেই লাউ সেই কদু, সেই ভারতের চোখেই তো এই বাংলাদেশকে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র। আসলে কি বিষয়টা কি এদিকে যাচ্ছে ফরিদ ভাই? নিঃসন্দেহে আমেরিকা এই মুহূর্তে তার রিজিম পাল্টানোর জন্য বাংলাদেশের মৌলবাদী শক্তিকে ব্যবহার করেছে। বাংলাদেশে বামপন্থী, মৌলবাদী, দক্ষিণপন্থী, আধা ডানপন্থী এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করে রিজিমটা পাল্টে দিয়েছে। কারণ যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কথা শুনে নাই, তার সাথে বুঝাই দিল যে আমার কত শক্তি দেখো, তার কাজ তো শেষ। এখন আমেরিকা তো ভালোভাবে বুঝতে পেরেছে যে তারেক রহমানকে, জামাতকে ক্ষমতায় বসালে এই উপমহাদেশে মৌলবাদ বেড়ে যাবে, এবং অলরেডি বেড়ে গেছে। তার সিমটম আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সেনাপ্রধান দাঁড়িয়ে রাখলো, তারপরে ওইখানে চার ব্যাটালিয়নের নাম রাখলো, 4 খলিফার নামে, এমনকি এখন নারী কোম্পানি, 4 ব্যাটালিয়নে 4 কোম্পানি, এখন নারী কোম্পানি আর্মিতে আসবে, সেখানে আবার কি মাদ্রাসা প্রতিষ্ঠা করলো সেনাপ্রধান, ওইদিকে যাচ্ছে। এবং এটা করতে করতে কোন দিকে চলে গেল, 1 মাস না যেতে ইসলামী ইনস্টিটিউট খুলে ফেললো সেনাবাহিনী। আমরা এর আগে সেনাবাহিনীকে দেখলাম ব্যাংকের ব্যবসা করতে, সুদের ব্যবসা করতে, এখন ইনস্টিটিউট করতেছি, ইসলামিক ইনস্টিটিউট, জামাতের মতো। সিমটমটা দেখেন, ঠিক জামাতের মতো বদামি শুরু করেছে বাংলাদেশের সেনাবাহিনী। এবং এরা দেখবেন কয়েকদিন পরে আস্তে আস্তে আবার ফতোয়া দেওয়া শুরু করেছে সেনাপ্রধান যে বেদাত কই আছে আর নাচ, বেদাত খুঁজতেছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাজ কি আর খুঁজতে আসছে বেদাত, মানে এই দেশে লামা জাহাবি ওই যে কিছু আহলে খবিশ কম পড়ে গেছে, তো এখন সেনাপ্রধানকেও আহলে খবিশ হইতে হবে।
হয়ে তাকে বেদাত খুঁজতে হবে, সে এখন বেদাত খুঁজতে নেমে গেছে। কাম না থাকলে কই বাজে, এদেশে সেনাবাহিনীতে কোনো কাম নাই, কু করা ছাড়া। আর হইলো আপনার এখন তো কু করাও যাচ্ছে না, ডাইরেক্ট ইনডাইরেক্ট করে। তা এখন কি করবে, কোনো কাম তো নাই, যুদ্ধ তো পৃথিবীতে কোনো দেশের সাথে করে নাই, করবেও না। তো কি করবে তারা? তারা এখন ওই বেদাত খুঁজতেছে, তারা এখন ইসলামিক ইনস্টিটিউট খুলতেছে। তো এটার সিমটমটা কি? তুরস্কের দিকে ঝুঁকে গেছে, কারণ তুরস্ককে কিন্তু আমেরিকা বিশ্বাস করে না, পাকিস্তানকেও কিন্তু বিশ্বাস করে না, কারণ তাদের কাছে এদেরকে তারা ব্যবহার করে, কিন্তু ভেতরে ভেতরে না তুরস্ককে বিশ্বাস করে না পাকিস্তানকে আমেরিকা বিশ্বাস করে। প্রশ্নই আসে না, যতটুকু ব্যবহার করা যায় ব্যবহার করে নিচ্ছে, এছাড়া বিশ্বাস একটু মোটেও করে না। তো এই বাংলাদেশে যে মৌলবাদ একটা কনফিউশন আছে এই আলোচনার ভিতরেই, এই আপনার এই আলোচনার ভিতর থেকে একটা কনফিউশন আছে আমার। সেটা হলো আমাদের এই যে সরকার, আমাদের সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মালয়েশিয়া হয়ে চায়না সফর করলেন। এই বিষয়টাই কি ঝামেলার মূল গোড়া, নাকি এর পিছনে অন্য কিছু আছে? মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। শোনেন, বাংলাদেশের রেকর্ড আছে, যখনই কেউ চায়নাতে যায় তখনই তার সরকারের অবস্থা কেরাসিন হয়ে যায়। এটা আমরা সব সরকারের আমলেই দেখেছি। আপনি খেয়াল করেন, এ পর্যন্ত যত সরকার চায়নাতে গেছে সেই সরকার বিপদে পড়েছে। আমেরিকা যত কিছুই করুক, চায়না প্রীতি পছন্দ করবে না, এটা পরিষ্কার। সেই জন্য তো এখন দেখবেন এটা কভার করতে চাইতেছে। এতদিন তো বললো ওই যে জামাই খাও না, শাশুড়ি খামো না, জামাই রাগ করছে। এখন শুনতেছি এখন নাকি দিল্লিতে যাবেন জাতীয় ভাইয়া, মানে প্রধানমন্ত্রী, আপনার মাননীয় প্রধানমন্ত্রী নাকি এইবার যাবে। যাই হোক, শুভবুদ্ধির উদয় হোক, যেতে হবেই, যাবে ছাড়া ঘাড়ে ধরে যায়। পরে এইবারও যদি নাও যায়, পরে বলবে যে আমার নেও না কেন। এই ওই যে জামাই বলে যে খামো না, পরে দেখবেন যে খাবার সারা বাস যে অজিত বলে টাকা না, 2 দিনের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত। তো এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? অবশ্যই আপনাকে বাংলাদেশ, নিশ্চয়ই এখানে প্রধান আলোচনার বিষয় রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা। দিন শেষে আমি বলেছি না আপনাকে যে আওয়ামী লীগ এবং ভারতের সাথে আবার আমেরিকার সম্পর্ক ভালো হবে, মজবুত হবে, আগের চাইতে আরো মজবুত হবে। তখন দেখবেন এই যে ভাবির পোলারা, জামাত, হেফাজত, চামড়া নাইপির কি মিছিল না করা শুরু করে, দেখতে পারবেন কয়দিন পরে। এই আমেরিকারে কয়দিন পরে দেখবেন গালিগালাজ শুরু করে দিবে কিছুদিনের মধ্যেই। যখন দেখবেন এই ভাবির পোলাদের খুঁটি থাকবে না। আর আমেরিকা আজ পর্যন্ত যারা বন্ধু বানাইছে তাদের পরিণতি কি হয়েছে, ইতিহাস কি বলে? আমেরিকার একটা বন্ধু রাষ্ট্র দেখান তৃতীয় বিশ্বের যাদের পরিণতি ভালো হয়েছে। কিসিঞ্জার কি বলেছিলেন যে যারা আমেরিকার সাথে শত্রুতা করে তারা তো বিপদে পড়বেই, কনফার্ম। আর যারা বন্ধুত্ব করে তারা আরো বেশি কনফার্ম যারা বিপদে পড়বে। ইতিহাস তাই বলে। আপনি যদি 50-60 বছরের ইতিহাস দেখেন, এই সোভিয়েত ইউনিয়নের সাথে কি রাশিয়ার বন্ধুত্ব ছিল না? ছিল। ইরানের সাথে কি আমেরিকার বন্ধুত্ব ছিল না? ছিল। এই খোমেনি আসার আগে ইরানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। হয়তো এই তথাকথিত ইসলামী বিপ্লব না হলে এতদিন এই ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে যাইত, এবং সে পারমাণবিক বোমার সকল আয়োজন সম্পন্ন করে দিত আমেরিকা, হয়ে যেত। আপনি দেখেন, আফগানিস্তান কি আমেরিকার বন্ধু ছিল না? পাকিস্তান কি আমেরিকার বন্ধু না? সাদ্দাম কি আমেরিকার বন্ধু ছিল না? একটা মাত্র ব্যক্তি ছিল লিবিয়ার গাদ্দাফি ছাড়া, সবই তো আমেরিকার বন্ধু ছিল। দেখেন তো কার পরিণতি ভালো আছে? একটা রাষ্ট্র দেখেন আমাকে, কারো পরিণতি ভালো হয়নি। তো আজকে যারা আমেরিকার ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বা, নিজেদের খোদা, আল্লাহ, গড, ভগবান মনে করতেছে বাংলাদেশে, এদের পরিণতি দেখতে পারবেন। এরা রাস্তাঘাটে পড়ে থাকবে, এদের 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 কবর দেওয়ার লোক থাকবে না, এদের কাঁধে তুলে নিয়ে কবর দেওয়ার লোক থাকবে না। আজকে যারা বাংলাদেশে আমেরিকার দালালি করেছিল, যে রিজিম যাদের গোলামি করে রিজিম চেঞ্জ করেছে, এই তো এখন তো সব শেষ। আচ্ছা ধরেন আপনার সাথে আমার বিরোধ হলো এই গ্লাসটা নিয়ে, আপনার সাথে আমার শত্রুতা। আমি যদি বলি ঠিক আছে গ্লাস আগে না করছি, এখন আপনাকে দিয়ে দিব, তাহলে তো আপনার সাথে আমার যুদ্ধ শেষ। তাহলে আপনি যাদের যে গোলাম দিয়ে আমার বিরোধিতা করালেন, তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতিটা কি হবে? এখন তাদের পরিণতি তাই হবে, কারণ বাংলাদেশে আওয়ামী লীগের তো বিকল্প নাই। এই বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি বড় দল তো নাই। আপনি তার উপরে ভরসা করবেন? জামাত যে 70-77টা আসন পেয়েছে, এটা যে অনুরোধের আসরের, এটা কে না জানে? 7টা আসনই তো তারা পাবে না। এই ফরিদ ভাই, আপনার আলোচনায় একটা কথা তো বললেন, আমি আসলে ওইটা থেকে আরেকটু ইয়ে করার কথা ছিল, আমি ভুলে গেছি। সেটা হলো আমাদের তথ্য উপদেষ্টা, প্রাইম মিনিস্টারের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান।
তিনি যে কথাটা বললেন যে শেখ হাসিনা দেশে আসলে তাকে আইনি সহায়তা দেওয়া হবে, তার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে, এই কথাগুলো তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন। আমার প্রশ্ন হলো, ওই যে যেদিন শেখ হাসিনা ঘোষণা করলেন যে আমি ডিসেম্বরে বাংলাদেশে আমার দেশে ফিরে যাব, দেখি আমাকে কে ঠেকায়, এই কথাটা ঠিক অনেকটা এরকমই ছিল। আমি জানি না সেন্টেন্সটা অনেকটা এরকমই ছিল, কথাটা অনেকটা এরকমই ছিল। তখন আমরা অনেককেই বক্তৃতা বিবৃতি দিতে শুনেছি যে আসুন, কোথা দিয়ে ঢুকবেন আসুন। এবং আমি নাম বললাম না, বাংলাদেশের একজন প্রথিত যশা লেখক এবং বুদ্ধিজীবী, তিনিও এই ধরনের একটা কলাম লিখে ফেলেছিলেন প্রথম আলোতে। তো আসুন আসুন মানে এসে আপনি ফাঁসির দড়ি গলায় ঝুলান, মানে বাংলা সীমান্তের যে দিক দিয়েই ঢুকবেন এপারের ফাঁসির মঞ্চ তৈরি থাকবে, আপনি আসবেন আর সাথে সাথে এখানে ঝুলিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই ধরনের কথা তো বলেছিলেন, বলেননি? এখন হঠাৎ করে একেবারে হেড অফিস থেকে, হেড অফিস বলতে আমি প্রাইম মিনিস্টারের অফিস বলি, এর চাইতে তো আমাদের সরকারের আর নাই না, ওই অফিস থেকে তিনি তথ্য উপদেষ্টা, তিনি অফিসের তথ্য আমাদের জনগণকে দেন সাংবাদিকদের মাধ্যমে। তিনি বললেন তার আইনি সহায়তাও দিবেন, আবার সর্বোচ্চ নিরাপত্তা দিবেন। আইনি সহায়তা কি দিবেন ফরিদ ভাই? আইনি সহায়তা কি দিবেন? ওনার তো সাবেক প্রাইম মিনিস্টারের তো ফাঁসির হুকুম হয়ে গেছে, আর আইনি সুরক্ষা কি? ওনাকে তো শুধু আনবেন আর ঝুলাবেন, এই তো। আইনি সুরক্ষার কথাটা কেন আসছেন? তার মানে কি ঝুলাবে না? ফরিদ শুনেন, গপ্প করবি মিশা কথা গেলি, মিশা কথা না গেলে গপ্প হইলো। তো এই পেতি পাড়া বলেন, জাহেদ বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, বলছেন না সালাউদ্দিন সাহেব যে দাফন হয়ে গেছে দিল্লিতে আওয়ামী লীগের, এখনই কিন্তু বলা শুরু করেছে যে নিরাপত্তা দেবে, আইনি সহায়তা দেবে। আর কয়দিন পরে কি বলবে জানেন? আমরা তাকে স্বাগত জানাই, এগুলো ভাষা শুরু করবে কয়দিন পরে। এত সস্তা অতনালিয়া দেশে। আমি চন্দন নন্দী নর্থ ইস্টের নিউজের তিনি কলাম লেখেন এবং অনেক অনুসন্ধানী রিপোর্ট করেন, সত্যতা পাওয়া যায়, অনেক বড় বড় রিপোর্ট করেন তিনি। চন্দন নন্দী একদম নাড়িয়ে দেন। বাংলাদেশে 24-এর ইলেকশনের আগেও বাংলাদেশের সরকার যে পড়ে যাবে এ নিয়ে চন্দন নন্দী কিন্তু অনেক চ্যানেলে কথা বলেছেন। অনেকেই তখন চন্দন নন্দীকে গালাগালিও করেছে যে এই বেটা শুধু বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বলে, মানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলে। ঠিক আছে, তার মানে ওই চন্দন নন্দীর অনেক গোয়েন্দা তথ্য তার কাছে থাকে বলে আমি বিশ্বাস করি। তিনি বললেন আজকে, ফরিদ ভাই আজকে একটা চ্যানেলে চন্দন নন্দী বললেন যে শেখ হাসিনার যে ট্রায়াল হয়েছে, যে সাজা হয়েছে, এই সাজাগুলো 1 বছরের জন্য মওকুফ হয়ে যেতে পারে। তার মানে এই ধরনের আলোচনা হচ্ছে নাকি, বা স্থগিত হয়ে যেতে পারে? হ্যাঁ, উনি যেটা বলেছেন নিঃসন্দেহে তিনি খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট লেখেন। এমনকি তার যে বক্তব্য ছিল, আমিও সেই রিপোর্টগুলো দেখতাম। আমি তখন বলতাম হয়তো ওভার কনফিডেন্টের কারণে এই সরকারের পতন করতে পারে। আমিও তখন তার সাথে ওইভাবে একমত না হলে আমি আওয়ামী লীগের নেতাদের বলতাম, বিএনপির নেতাদের বলতাম যে আওয়ামী লীগের যেহেতু তারা ধরেই নিয়েছে 5 বছর আর ক্ষমতায় থাকবে, এই ওভার কনফিডেন্টে তাদের পতন ঘটলেও ঘটতে পারে, এইভাবে বলতাম। আর একটা জিনিস, রাশিয়া থেকে একটা নিউজ হয়েছিল যেটা আমরা কেউ প্রথমে গুরুত্ব দেই নাই, যে 6 মাস আগে, এই সরকার গঠনেরও 6 মাস আগে, যে মানে অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে যে ফেলে দিবে, এটা রাশিয়া থেকে প্রথম প্রকাশিত হয়েছে। আমরা দেখলাম এই ত্রিপুরার সাংবাদিকের কথাই সত্য হলো এবং রাশিয়ার কথাই সত্য হলো। আর আপনি যেটা বললেন যে উনি যেটা, আমার কাছে যে তথ্য আছে, আমার কাছে যেটা আমি যতদূর জানি যে এখানে আওয়ামী লীগের যে নিষিদ্ধতা সেটা উঠিয়ে নিবে, স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দিবে বাংলাদেশ আওয়ামী লীগকে, এটা আলোচনা হচ্ছে। আর আপনার শেখ হাসিনার যে জননেত্রী শেখ হাসিনা সহ আর যাদের মৃত্যুদণ্ডে দেওয়া হয়েছে, এগুলো হয় রিভিউ করবে, আপিল করার সুযোগ দিবে, অথবা এটা স্থগিত করে দিবে, বাতিল করবেন, আপিল করার সুযোগ দিবে অথবা স্থগিত করে দিবে, এরকম আলোচনা হচ্ছে। কিন্তু আমার মনে হয় মানে বিষয়টা এরকম যে পানি আমি আসতে দিলাম, একটা বাঁধ কেটে দিলাম, একটা ড্রেন কাটলাম, বা একটা যেটা ড্যাম বানাইলাম, পানি যেন আস্তে আস্তে আসে। কিন্তু শেখ হাসিনা তো আসবেন লাভের মতো, বানের মতো। তো আপনি তো ড্রেন বানাইছেন বা ড্যাম বানাইছেন, শেখ হাসিনা যখন আসবে দেশে তো বন্যা হয়ে যাবে, তো ওগুলো তখন আপনার কিছু কুলাবে না।
ওই তখন ওই যে কোথাকার কোন চুক্তি ফুক্তি এগুলো কোথায় উড়ে যাবে। কারণ শেখ হাসিনা বাংলাদেশের ঢাকা রাজধানীতে তার কদম পড়ার পরে কি যে ঘটবে এটা আমরা কেউই অনুমান করতে পারবো না।